মুভির শুরুতেই দেখি ১৯৮০ সালে কঙ্গোর ঘন জঙ্গলের গভীরে অবস্থিত একটা প্রাসাদের ফরাসি মালিক হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার শরীর থেকে যেন ঘামের বদলে মৃত্যুই ঝরছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পুরো শরীর পুঁজে ভরা ক্ষত বিক্ষত ঘায়ে ঢেকে গিয়েছিল। সেই কারণেই তিনি সাহস জুটিয়ে নিজের চিকিৎসার জন্য বিমানে করে শহরের দিকে রওনা হতে শুরু করেন। কিন্তু বিমানটি ওড়ার সাথে সাথেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। তিনি বমির ব্যাগে এতটাই বেশি বমি করেছিলেন যে সেটি প্রায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। আর মুহূর্তেই পুরো কেবিন জুড়ে এমন এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যে বিমানবালারাও আতঙ্কে কাঁপতে শুরু করেছিলেন। বিমানটি অবতরণ করার পরপরই সেই বৃদ্ধকে দ্রুত হসপিটালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকেরা তার শরীরের চামড়া পুরনো কাপড়ের মতো ঝুলে থাকতে দেখে স্তব্ধ হয়ে যান। যখন ডাক্তার তার গলায় একটা শ্বাস প্রশ্বাসের নল ঢোকানোর চেষ্টা করছিলেন তখন এমন কিছু ঘটে যা সবাইকে চমকে দেয়। রোগী সরাসরি ডাক্তারের মুখের উপরে রক্ত বমি করে দেয়। আর এই মুহূর্তেই ডক্টর মারবার্গ এক ভয়ঙ্কর ভাইরাসের শিকার হন। এই ভাইরাসের একটা নমুনা মার্কিন সেনাবাহিনীর মেডিকেল ইনস্টিটিউটে পাঠানো হয়, যেখানে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেনগুলোর সাথে একটি লেভেল 4 ল্যাবে লক করে রাখা হয়েছিল। গল্পটি এবার সরাসরি চলে আসে ১৯৮৯ সালে, যেখানে আর্মি ভেটেরান ন্যান্সি তার পরিবারের সাথে থ্যাঙ্কসগিভিং উদযাপন করছেন। তখন টার্কি কাটার সময় অসাবধানতা বশত তার হাত সামান্য কেটে যায়, যা ছিল খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু তখন তিনি জানতেন না যে এই ছোট ক্ষতটির জন্য ভবিষ্যতে তাকে কত বড় মূল্য চুকাতে হবে। এরপর তাঁর ল্যাবের দরজায় একটা রহস্যময় পার্সেল আসে, যা ছিল মাঙ্কি নম্বর 53 এর একটা নমুনা। পরের দিন ন্যান্সি যখন পার্সেলটি খোলেন তখন তিনি টিন ফয়েলে জড়ানো বানরের প্লিহা থেকে নেওয়া হিমায়িত রক্তের একটা নমুনা পান, এবং সেই বানরটি কোনো এক অত্যন্ত বিপজ্জনক রোগে ভুগছিল। এই সব দেখে ন্যান্সির মনে হয়েছিল এটি এমন একটা ভাইরাস যা কেবল বানরদের মধ্যেই ছড়ায় এবং এটি মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু ন্যান্সি যখন এটি মাইক্রোস্কোপের নিচে দেখলেন তখন তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ এটি কোষগুলোকে এমনভাবে আক্রমণ করছিল যা আগে কখনো দেখা যায়নি। সেই কারণেই ন্যান্সি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ভাইরাস নয়, বরং একটি মারাত্মক প্যাথোজেন যা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সময় ল্যাবের ভাইরাস বিশেষজ্ঞ পিটার মনে করেছিলেন ন্যান্সি হয়তো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, নমুনাটি হয়তো মাটির ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসেছে এবং এখানে চিন্তার কিছুই নেই। কিন্তু ন্যান্সির মন সায় দিচ্ছিল না। তার ভয় ছিল যে এটি একটি মারাত্মক ফিলোভাইরাস হতে পারে, অর্থাৎ এমন এক ভাইরাস যার কোনো প্রতিকার নেই। সেই কারণেই ন্যান্সি ভীত হয়ে তার গুরু প্রফেসর কার্টারের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় সাহায্য করতে অস্বীকার করেন। এই সংরক্ষিত ভাইরাসগুলোর রক্ত, ঘাম, এমনকি লালার মাধ্যমেও ছড়িয়ে পড়তে সক্ষম ছিল, ঠিক 1 বছর আগে যেভাবে একজন রোগীর বমি থেকে ডাক্তার অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু ন্যান্সি হাল ছাড়ার পাত্রী ছিলেন না। এই নমুনার পেছনের সত্য উন্মোচন করতে তিনি ক্যাপ্ট নামের এক তরুণ সৈনিকের সাহায্য চাইলেন। অন্যদিকে পিটার সেই মাঙ্কি হাউসে ফোন করেন যেখান থেকে এই নমুনাটি এসেছে। এখানকার ডিরেক্টর ভেবেছিলেন এটি বানরদের একটা সাধারণ রোগ। সেই কারণেই তিনি কোনো সতর্কতা ছাড়াই কর্মীদের নির্দেশ দেন বানরগুলোকে আলাদা করে ফেলতে। তখন স্টাফ মেম্বাররা এই কাজ করতে শুরু করেন, কিন্তু সেই অসহায় মানুষগুলো সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন মৃত্যু তাদের কতটা কাছাকাছি দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে পিটার ভাবছিলেন ন্যান্সি শুধু শুধু চিন্তা করছেন এবং এটি সাধারণ ব্যাকটেরিয়া। তাই তিনি নমুনাটি তার সহকারী বেইনকে শুঁকতে দেন। কিন্তু বেইন যখনই টের পেলেন যে এর মধ্যে পরিচিত কোনো গন্ধ নেই তখন মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এদিকে ন্যান্সি এবং ক্যাপ্ট লেভেল 4 এ প্রবেশ করার প্রস্তুতি নিতে শুরু করেন। তারা তাদের সমস্ত পোশাক এবং গহনা খুলে ফেলে সুরক্ষামূলক স্যুট পরেন। এরপর লেভেল 2 থেকে লেভেল 3 তে যাওয়ার সময় তাদের নেগেটিভ এয়ার প্রেসার এবং ইউভি লাইটের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যেটি যে কোনো ভাইরাসের জেনেটিক উপাদান ধ্বংস করতে পারে। এখন প্রতিটি ফাঁকা জায়গায় টেপ দিয়ে সিল করার পর এবং সুরক্ষামূলক স্যুটের দ্বিতীয় স্তরটি পরার পর তারা ভেতরে যেতে শুরু করেন। এই জায়গাটি এতটাই বিপজ্জনক ছিল যে কেউ সেখানে একা যেতে পারত না। প্রতিটি পদক্ষেপে একে অপরের স্যুটে কোনো ফুটো বা ছেঁড়া আছে কিনা তা পরীক্ষা করতে হতো। এখন এই স্যুটের ভেতরে শ্বাস নেওয়ার জন্য একটা ছোট পাইপ ব্যবহার করতে হতো, যার অর্থ ছিল একটা ছোট্ট ভুল মানে মৃত্যু নিশ্চিত। এই মুহূর্তে ক্যাপ্ট অত্যন্ত নার্ভাস ছিলেন, কারণ তিনি প্রথমবারে মৃত্যুর আঙিনায় প্রবেশ করেছিলেন। তখন ন্যান্সি তাকে সামলে নেন এবং এয়ারলক চেম্বারের দরজাটি খুলে দেন, যেখানে জীবাণু মুক্তকরণের জন্য ওভারহেড নজল প্রস্তুত ছিল। তারপর তারা দুজনে যখন অন্ধকার এবং বিপজ্জনক লেভেল 4 এলাকায় প্রবেশ করলেন তখন তারা বুঝতে পারলেন যে ফিরে আসার আর কোনো পথ নেই। কিন্তু এই স্যুটগুলো কি তাদের এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নটি ক্রমাগত ন্যান্সির মনে ঘুরপাক খাচ্ছিল। এখন ন্যান্সি ফ্লুরোসেন্ট ইমিউনো অ্যাসে নামক একটা অত্যন্ত সংবেদনশীল পরীক্ষা
করতে যাচ্ছিলেন। এই আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতির মাধ্যমে রক্ত বা কোষে থাকা নির্দিষ্ট প্রোটিন, হরমোন কিংবা অ্যান্টিবডি সহজেই শনাক্ত করা যায়, কারণ তিনি আগে যে কোষগুলো দেখেছিলেন সেগুলো কেবল মৃত্যুই ছিল না, বরং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা ফিলোভাইরাসের নিশ্চিত লক্ষণ। তাই তিনি ধীরে ধীরে সেই ফ্রিজারটি খুললেন যেখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাস বন্দী ছিল, এবং এটি যদি ভুল করেও বাইরে চলে আসতো তবে সমগ্র মানবজাতির ধ্বংস অনিবার্য ছিল। এরপর ন্যান্সি প্রথমেই কঙ্গোর সেই ডক্টরের সিরাম বের করলেন যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি মারবার্গ ভাইরাস কিনা, কারণ পরীক্ষায় যদি সবুজ আলো জ্বলে ওঠে তার মানে এটি আসলেই মারবার্গ ভাইরাস। কিন্তু মাইক্রোস্কোপের নিচে কোনো আশার আলো জ্বলে ওঠেনি, যা ছিল আরো বড় এক বিপদের ভীতিকর ইঙ্গিত। যদি এটি মারবার্গ না হয় তবে কি এটি ইবোলা, সেই কুখ্যাত ভাইরাস যার মৃত্যুর ঝুঁকি প্রায় 90%? এই বিষয় নিয়ে তিনি পরীক্ষা শুরু করতেই যাচ্ছিলেন, ঠিক তখনই ক্যাপ্ট লক্ষ্য করলেন ন্যান্সির হাত থেকে রক্ত বের হচ্ছে, যার অর্থ ছিল স্যুটটি ফেটে গেছে। এখন যেহেতু লেভেল 4 ল্যাবে স্যুট ফেটে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো, তাই ন্যান্সি সবকিছু ফেলে দ্রুত জীবাণুমুক্তকরণ চেম্বারের দিকে দৌড়ালেন। সেই সময় তার বুক ভয়ে কেঁপে উঠছিল। স্যুট খোলার পর তিনি তার বাহুতে একটা ক্ষত দেখতে পান, কিন্তু ভাগ্যবশত সেই কাঁটাটি পুরনো ছিল, যা টার্কি কাটার সময় হয়েছিল। তার সিনিয়ররা পরে এই গাফিলতির জন্য ক্ষুব্ধ হন, কিন্তু ন্যান্সি নিজের কথা ভাবছিলেন না, তিনি ভাবছিলেন সেই অজানা ভাইরাসের কথা। সেই কারণেই তিনি চিৎকার করে তার সিনিয়রদের বলেছিলেন এটি ইবোলা হতে পারে যা রূপান্তরিত হয়েছে। কিন্তু ন্যান্সির এই আশঙ্কা কেউই বিশ্বাস করতে চায় না, এমনকি জেনারেল স্পষ্ট জানিয়ে দেন যে এটি যদি আসলে ইবোলা হতো তবে এতক্ষণে লাশের স্তূপ জমে যেত। এই বলে তিনি সেখান থেকে চলে যান এবং তারা ন্যান্সিকে ল্যাবে ঢুকতে বাধা দেন। এরপর পিটার সেই রিপোর্টটি হাতে পায়, যা দেখে নিশ্চিত হয় যে ন্যান্সি যা বলেছিল সবই সত্য। যদিও পিটার এখনো সংক্রমিত হননি, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি ও বেইন কোনো সুরক্ষা স্যুট ছাড়াই ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন, তখন তার আত্মা কেঁপে ওঠে। এদিকে বাড়িতে ন্যান্সির স্বামী জেরি নিজের এবং সন্তানদের জীবন বিপন্ন করার জন্য ন্যান্সির উপর ভীষণ রেগে যান, কিন্তু ন্যান্সির কাছে এটি ছিল তার দায়িত্ব। তিনি জানতেন তিনি যদি পিছিয়ে যান তবে এই ভাইরাস পুরো শহরকে কবরস্থানে পরিণত করবে। তাই কোনো অনুমতি ছাড়াই ন্যান্সি সরাসরি সেই মাঙ্কি হাউসে চলে যান যেখানে বানরগুলোকে রাখা হয়েছিল। সেখানে তিনি কেয়ারটেকারকে বোঝান যে পরিস্থিতি কতটা গুরুতর, সেই কারণেই বিশ্বকে বাঁচাতে ন্যান্সির নতুন নমুনা প্রয়োজন। একথা শুনে কেয়ারটেকার বিপদ বুঝতে পেরে কোনো কাগজপত্র ছাড়াই ন্যান্সিকে নতুন নমুনা দিতে রাজি হন, এবং তারপর কেয়ারটেকার বানরের খাঁচার দিকে এগিয়ে যান। কিন্তু মৃত্যু যদিও আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন, তবুও ভাগ্যবশত এবার অলৌকিকভাবে তার কিছুই হয়নি। তবে এদিকে ল্যাবের কেয়ারটেকার আসল বিপদ সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। ভাইরাসের তাজা রক্তের নমুনা জোগাড় করতে তিনি দুদিন আগে মারা যাওয়া 4টি বানরের হিমায়িত দেহ সাধারণ পলিথিন মুড়িয়ে বাইরে নিয়ে আসেন। এই সময় ন্যান্সিও বেশি মনোযোগ দিতে পারছিলেন না, কারণ তার কাছে সময় খুবই কম ছিল এবং বরফ গলে যাওয়ার আগেই তাকে ল্যাবে পৌঁছাতে হবে। সেই কারণেই তিনি কেয়ারটেকারকে তার গাড়ির পেছনে গাড়ি চালাতে বলেন, যাতে রাস্তায় কোনো রক্ত বা অন্য কিছু দেখতে পেলে তিনি জানতে পারেন। এদিকে প্রফেসর কার্টার যখন ন্যান্সির পাঠানো তথ্যগুলো পেলেন তখন তার আত্মা কেঁপে ওঠে। ন্যান্সি স্পষ্টভাবে লিখেছিলেন যে এটি একটি ফিলোভাইরাস যা ওয়াশিংটন ডিসিকে ধ্বংস করে দিতে পারে। এটি দেখে কার্টারের মনে পড়ে যায় 1976 সালের কথা। আফ্রিকার জায়ার শহরে তিনি এবং ডক্টর রোডস এমন এক রোগ দেখেছিলেন যা মানুষের মানবিকতা কেড়ে নিয়েছিল। সেই সময় এখানকার মানুষ বলতো যে জঙ্গল থেকে রক্ত বয়ে আসছে। বর্তমানে পিটারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি ভোর 5টাতে ল্যাবে পৌঁছে যান, আর চূড়ান্ত রিপোর্টটি দেখার পর যেন তার পায়ের তলার মাটি সরে যায়। সেই ভাইরাসটি ছিল ইবোলা, যা শরীরে প্রবেশ করার পর ট্রোজান হর্সের মতো কোষে ঢুকে পড়ে সিস্টেমকে হাইজ্যাক করে নেয়। এটি হালকা মাথা ব্যথা এবং জ্বর দিয়ে শুরু হয়, কিন্তু ভেতরে ভেতরে এটি মানুষকে ধ্বংস করে দেয়। সেই কারণেই পিটার এখন বুঝতে পারলেন যে সেই ভাইরাসটির শ্বাস নিয়ে তিনি কত বড় মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এদিকে ন্যান্সি সেই 4টি মৃত বানর নিয়ে ট্রাফিকের মধ্যে আটকে পড়েন। এই সময়ে গরমে বানরগুলোর শরীর গলতে শুরু করে এবং তাদের বিষাক্ত রক্ত গাড়ি থেকে রাস্তায় পড়তে শুরু করে। ন্যান্সি যখন এটি জানতে পারলেন তখন তার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বুদ্ধি খাটিয়ে কেয়ারটেকারের গাড়িটি ক্ষতিগ্রস্ত দেখানোর চেষ্টা করেন এবং রক্ত পরিষ্কার করার জন্য ব্লিচ আনতে দৌড়ান। কিন্তু ন্যান্সি এত কষ্টের পর ল্যাবের দরজায় পৌঁছাতে নতুন এক ধাক্কা খান। তার অ্যাক্সেস কার্ডই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। এখন মৃত্যু তার অপেক্ষা করছিল। এমন সময় ভেতরে যাওয়ার পথটুকুও বন্ধ। ঠিক সেই চরম মুহূর্তেই পিটার সেখানে উপস্থিত হন এবং মাথা নিচু করে স্বীকার করেন তিনি এক মস্ত বড় ভুল করে ফেলেছেন। ন্যান্সিকে এটি বলার পর তিনি নিজের কার্ড দিয়ে দরজা খোলে এবং দুজনেই অবিলম্বে নমুনাগুলো পরীক্ষা করতে শুরু করেন। তারপর তারা যখন মাইক্রোস্কোপের নিচে তাকালেন তখন একটা সবুজ আলো জ্বলে ওঠে, যা অবশেষে পরিষ্কার করে দিল যে এটি আসলেই রূপান্তরিত
সংক্রমিত ইবোলা। তিনি অবিলম্বে এই বিষয়ে তার উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কার্টারের কাছে একটা রিপোর্ট পাঠান। এরপর ন্যান্সি এবং কর্নেল সেই মাঙ্কি হাউসের মালিকের সাথে দেখা করতে যান, যিনি সবকিছু হালকাভাবে নিচ্ছিলেন। কিন্তু ন্যান্সি যখন তাকে বলেন যে এই রোগের থেকে বাঁচার হার মাত্র 10% এবং এটি কাউকে মারতে 8 দিনের বেশি সময় নেয় না, তখন তিনি স্তব্ধ হয়ে যান। মাঙ্কি হাউসের দরিদ্র কর্মীরা যারা পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন তাদের কোনো ধারণাই ছিল না যে মৃত্যু তাদের শরীরে প্রবেশ করেছে। মাথা ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ এবং তারপর হঠাৎ করে হার্ট ফেলিউর, এটাই হতে যাচ্ছিল তাদের ভাগ্যে। এখন ইনফেকশন সেন্টারের রুম এইচ এর খাঁচায় কেবল একটা মাত্রই বানর বেঁচে ছিল, যা মৃতপ্রায় অবস্থায় ছিল। এদিকে পিটার তার সহকারী বেইনের জন্য চিন্তিত হয়ে পড়েন, কারণ সেও ভাইরাসটি শুঁকেছিলেন। ইতিমধ্যে বেইন তার পরিবারের সাথে পাহাড়ে ছুটি কাটাচ্ছিলেন। সেখানে এমন একটা মুহূর্ত আসে যখন তিনি তার স্ত্রীর কাছাকাছি আসতেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই বাচ্চারা তাদের বিরক্ত করে। অন্যদিকে ন্যান্সির রুম এইচ এর শেষ বানরটিকে ব্যথাহীন মৃত্যু দিয়ে পুরো রুমটি জীবাণুমুক্ত করার কথা ভাবছিলেন। তিনি যখন এই বিষয়টি নিয়ে জেরির সঙ্গে কথা বলেন, তখন জেরি তাকে এটি করতে নিষেধ করেন এবং দায়িত্বটি নিজেই নেওয়ার কথা জানান। কিন্তু ন্যান্সি এতে রাজি হননি। তিনি বলেন কাজটি অত্যন্ত বিপজ্জনক, তাই এটি তাকেই করতে দেওয়া হোক। এই কাজের জন্য তার কেবল তার মেন্টর কার্টারের প্রয়োজন ছিল, কিন্তু 13 বছর আগে কোনো কারণে কার্টারকে স্থায়ীভাবে এই ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আসলে 1976 সালে সেই ভয়াবহ সময়ে কার্টার এবং রোডস যখন আফ্রিকার সেই হাসপাতালে পৌঁছান, তখন সেখানকার দৃশ্য দেখে তাদের আত্মা কেঁপে উঠেছিল। চারিদিকে শুধু লাশ আর লাশ ছড়িয়েছিল এবং সেখানে উপস্থিত মহিলারা সেগুলো পরিষ্কার করছিলেন। সেখানে তারা মনিকা নামে এক তরুণীর দেখা পান, যিনি নিষ্পাপভাবে বাকি রোগীদের ইঞ্জেকশন দিচ্ছিলেন। তাকে দেখে কার্টার এবং রোডস হাসপাতালের প্রধান ডাক্তারের কথা জিজ্ঞেস করেন, যার জবাবে মনিকা বলেন তিনি কয়েক সপ্তাহ ধরে জঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে আছেন। এ কথা শুনে কার্টার এবং রোডস বুঝতে পারেন আসল বিপদ জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। সেই কারণেই তারা মনিকার কাছ থেকে সেই গ্রামে পৌঁছানোর একটা ম্যাপ তৈরি করে সেখানে রওনা হন। তারপর তারা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করেন, তখন কিছু স্থানীয় সৈন্য রাস্তায় তাদের পথ আটকায়, কিন্তু তাদের পরিচয় জানার পর তাদেরকে গ্রামের ভেতরে যেতে দেয়। এই গ্রামটি নরকের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। চারিদিকে বাড়িঘরগুলো ভাঙাচোরা এবং নড়বড়ে অবস্থায় ছিল, আর সর্বত্র ছড়িয়ে ছিল লাশের স্তূপ, কারণ সেখানে এক ভয়ঙ্কর ভাইরাসের প্রাদুর্ভাব চলছিল এবং স্থানীয় মানুষজন যে কোনো মূল্যে সেই ভাইরাসের বিস্তার রোধ করতে চেয়েছিল। সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে প্রধান ডাক্তার নিজেও বেঁচে ছিলেন না। এইসব দেখে কার্টার এবং রোডস ভাবছিলেন এখন তারা কি করবেন। ঠিক তখনই এক অসুস্থ মানুষ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটি দেখে তার সাথে থাকা সৈন্যটি কোনো কিছু না ভেবেই তাকে গুলি করে সাথে সাথে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এর ফলে কার্টারের নমুনা নেওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তাই তিনি হসপিটালে ফিরে যাওয়ার এবং নানকে এই খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি যখন হসপিটালে ফিরে আসেন, তখন সমস্ত উদ্দীপনা উধাও হয়ে গিয়েছিল এবং প্রতিটি দরজা বন্ধ ছিল। সেখানকার হসপিটালটির সৈন্যরা সম্পূর্ণ সিল করে দিয়েছিলেন, কারণ ভাইরাসটি হয়তো এতক্ষণে সেখানে ছড়িয়ে পড়েছে এবং এটি যদি বাইরে ছড়ায় তবে শহরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। তখনই কার্টারের দেখা হয় মেলিন্ডার সাথে, যিনি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা থেকে রসদ নিয়ে এসেছিলেন, কিন্তু তাকে বাইরে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে কথা বলার পর কার্টার এবং রোডস জানতে পারেন আগের দিন যে হাসপাতাল থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছিল, কিন্তু আজকে সেখানে শ্মশানের মতো নীরবতা বিরাজ করছে। এই কথা শুনে কার্টার এবং রোডস জেনারেলের নামে সৈন্যদের সাথে একটা চুক্তি করেন, যাতে করে তিনি ভিতরে গিয়ে সত্যটা জানতে পারেন। এখন সৈন্যরা এতে রাজি হয়েছিল, কিন্তু তাদের একটা শর্ত ছিল যে তারা ছাড়া অন্য কেউ যদি হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। কার্টার এবং রোডস এতে রাজি হন এবং হাসপাতালে পৌঁছান। এই সময় তিনি হাসপাতালের দরজায় এক বৃদ্ধা নানকে দেখতে পান, যিনি এতটাই অসুস্থ ছিলেন যে তার প্রশ্নের উত্তরও দিতে পারছিলেন না। তিনি কেবল চোখের ইশারায় সংকেত দেন যে সিস্টার মনিকা ভেতরে আছেন। হাসপাতালের আরো ভেতরে গিয়ে তিনি চারিদিকে রক্তের দাগ এবং লাল রঙে ভেজা তোয়ালা দেখতে পান, যা দেখে তিনি বুঝতে পারছিলেন না যে সেখানে কি ঘটেছিল। তারপর সেই রক্তাক্ত পায়ের ছাপ অনুসরণ করে তিনি একটা দরজা খোলেন, যেখানে সিস্টার মনিকা একটা চেয়ারে নিথর হয়ে বসে আছেন। তারা তাকে নাড়া দিতেই তিনি হঠাৎ তীব্রভাবে কেশে উঠে তাদের সামনে রক্ত বমি করে দিলেন। এসব দেখে কার্টার এবং রোডস অনিশ্চিত হয়ে পড়েন যে তারা এই মৃত্যুর ফাঁদ থেকে জীবিত ফিরতে পারবেন কিনা। এরপর সেই বৃদ্ধা নানের সঙ্গে কথা বলার পর কার্টার এমন এক ভয়াবহ সত্য জানতে পারেন যা যে কোনো মানুষের আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আসলে এই ভাইরাসটি এই গ্রামে এসেছিল হাসপাতালের হেডমাস্টারের কারণে, কারণ হাসপাতালে সাপ্লাইয়ের এত অভাব ছিল যে নার্সরা একটা মাত্র সূঁচ দিয়ে ডজন ডজন মানুষকে ইঞ্জেকশন দিতে বাধ্য হতেন, যা দুদিনে মাত্র একবার পরিবর্তন করা হতো। এই একটা সূঁচি ভাইরাসের জন্য হাইওয়ের মতো কাজ করছিল এবং পুরো হাসপাতালকে কবরস্থানে পরিণত করেছিল। এটি জানতে পেরে কার্টার এবং রোডস এই মৃত্যুর প্রতিকার খোঁজার জন্য
সিস্টার মনিকার মরদেহ থেকে ভাইরাসের নমুনা নিতে একটু সময় নষ্ট করেননি। আর সেই বৃদ্ধা নান এই অপরাধে জড়িত থাকার কারণে নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। তিনি অত্যন্ত লজ্জিত এবং অপরাধ বোধ করছিলেন। তাই তিনি ধীরে ধীরে হসপিটালের দরজার দিকে এগিয়ে যান, যেখানে বাইরে সৈন্যরা মোতায়েন ছিল। তিনি জানতেন বাইরে পা রাখলে কি ঘটবে, কিন্তু এত মানুষের মৃত্যুর কারণ হওয়ার অনুশোচনায় তিনি এতটাই দগ্ধ হচ্ছিলেন যে তিনি আর বাঁচতেই চাননি। তিনি বাইরে আসার সাথে সাথেই এক সৈনিক কোনো কিছু না ভেবেই তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে কার্টার যখন হাসপাতালের রেকর্ড আরো পরীক্ষা করেন, তখন তিনি স্তব্ধ হয়ে যান। তিনি এক গর্ভবতীর কথা জানতে পারেন, যাকে হসপিটালের সেই একই পুরনো সূঁচতে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, এবং তিনি এখন তার গ্রামে ফিরে গেছেন। এই সময় কার্টার একেবারে নিশ্চিত ছিলেন যে তিনিও এই মৃত্যুর শিকার হয়েছেন। তাই তিনি সেই মহিলাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, যাতে করে তিনি ভাইরাসের লক্ষণ এবং এটি কিভাবে ছড়ায় তা বুঝতে পারেন। এ কথা শুনে রোডস ভয়ে তীব্রভাবে কাঁপতে শুরু করেন। তার মনে হচ্ছিল হয়তো তিনিও সেই রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আর সেই কারণেই তিনি সেখান থেকে যে কোনোভাবে পালিয়ে যেতে চেয়েছিলেন। কার্টার তাকে তিরস্কার করেন, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওই মহিলার গ্রামে পৌঁছে সংক্রমণ নির্মূল করা। এরপর কার্টার, রোডস এবং মেলিন্ডা একটা হেলিকপ্টার ভাড়া করে সেই প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে রওনা হন, যেখানে গর্ভবতী মহিলাটি বসবাস করতেন। পাইলটের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল যে ঠিক 3 দিন পর সেই এসে তাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। হেলিকপ্টারটি অবতরণ করার সাথে সাথেই গ্রামবাসীরা তাদের সন্দেহভাজন চোখে ঘিরে ধরে। তারপর মানুষের ভয় দূর করতে কার্টার এবং তার সঙ্গীরা তাদের মাস্ক খুলে একটা মস্ত বড় ঝুঁকি নেন এবং গ্রামবাসীদের তাদের নিজস্ব কায়দায় অভিবাদন জানিয়ে তাদের বিশ্বাস অর্জন করেন। এটি দেখে গ্রামের প্রধান তাদের ভেতরে নিয়ে যান, কিন্তু সেখানে এক নতুন সমস্যা দেখা দেয়। গ্রামে অনেক গর্ভবতী মহিলা ছিলেন এবং আসল সংক্রমিত মহিলা কে তা শনাক্ত করা অসম্ভব ছিল। গ্রামে পৌঁছানোর পর গ্রামবাসীরা তাদের আন্তরিক আতিথেয়তা দেখায় এবং পান করার জন্য এক বাটি জল এগিয়ে দেয়। নিয়ম অনুযায়ী প্রথমে উপজাতির প্রতিটি সদস্যকে একে একে সেই জল পান করতে হতো। এরপর কার্টার এবং রোডসকেও তা পান করতে হতো। ঠিক তখনই এক ব্যক্তি বাটি থেকে এক চুমুক নেয় এবং তারপর সে একই বাটি রোডসের দিকে বাড়িয়ে দেয়, যা দেখে রোডসের অবস্থা খারাপ হয়ে যায়। তিনি জানতেন এটি মৃত্যুর বাটি হতে পারে, কিন্তু সেখানকার নিয়ম অনুযায়ী প্রত্যাখ্যান করার অর্থ উপজাতির সদস্যদের শত্রুতা ডেকে আনা। তাই চরম ভয় এবং অসহায়তার মধ্যে রোডস বাটিটি ধরে এক চুমুক জল পান করেন। এখন গ্রামবাসীদের সাথে জল পান করার পর কার্টার, রোডস এবং মেলিন্ডার সেই সংক্রমিত গর্ভবতী মহিলার বাড়ি পৌঁছান, কিন্তু গ্রামবাসীরা তাদের ভেতরে যেতে দিচ্ছিল না। তারা বিশ্বাস করত এই পরিবারটি কেবল অসুস্থ নয়, অভিশপ্ত। তখন এক স্কুল শিক্ষক সেখানে এসে গ্রাম প্রধানকে বোঝান তাদের কার্টারের কথা শোনা উচিত এবং তাকে ভেতরে যেতে দেওয়া উচিত। তারপর প্রধান তাদের অনুমতি দেন। তখন তারা 3 জনই মাস্ক পরে সেই অন্ধকার কুঠিরে পা রাখেন। সেখানে অসহ্য গন্ধ ছিল, মহিলার পুরো শরীর পুঁজে ভরা ঘায়ে ঢেকে গিয়েছিল এবং এই দৃশ্য ছিল মৃত্যুর এক ভয়ানক রূপ, যা কার্টার এবং তার সঙ্গীদের কাঁপিয়ে দিয়েছিল। তারা 3 জনই সাহস সঞ্চয় করে কোনো মতে তার রক্তের নমুনা নেন, কিন্তু এরপর রোডসের সাহস সম্পূর্ণ ভেঙে পড়ে এবং তিনি বারবার ফিরে যাওয়ার জন্য জোর করতে থাকেন। এমনকি এই মুহূর্তেও তিনি অনুভব করছিলেন যে তিনি নিজেই এই মৃত্যুর শিকার হয়েছেন। তখন তারা বাইরে থেকে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পান। তারপর যখন তারা বাইরে যান, তখন তারা দেখেন গ্রামবাসীরা স্কুল শিক্ষিকাকে ঘিরে ধরেছে এবং রোগ ছড়ানোর জন্য কার্টার ও তার টিমকে দায়ী করছে। তখন পরিস্থিতি সামলাতে কার্টার সবাইকে এমন কিছু বলে বোঝানোর চেষ্টা করেন যা যে কারো হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আসলে তার মতে এই ভাইরাসটি নতুন কিছু নয়, এটি হাজার হাজার বছর ধরে বাদুড় এবং বানরদের শরীরে লুকিয়েছিল। কিন্তু মানুষ যখন তাদের লোভের কারণে সেই পশুদের বাসস্থান ধ্বংস করতে শুরু করেছে, তখন এই ভাইরাসগুলোর বেঁচে থাকার জন্য একটা নতুন হোস্টের প্রয়োজন ছিল এবং তারা নতুন হোস্ট হিসেবে অন্য কাউকে নয়, বরং মানুষকেই বেছে নিয়েছে। এখন কোথাও না কোথাও কার্টারের মনেও এই ভয় কাজ করছিল যে যদি এই ভাইরাসটি নিজেকে পরিবর্তন করে ফেলে এবং এইডস এর মতো কোনো লক্ষণই প্রকাশ না করে, আর এইভাবে সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস মানুষের শরীরে নীরবে লুকিয়ে থাকে, তবে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ এমন পরিস্থিতিতে শহরে মৃত্যু ছড়িয়ে পড়বে এবং কেউ তা জানতেও পারবে না। সবকিছু শোনার পর গ্রাম প্রধান কার্টার এবং তার সঙ্গীদের ইচ্ছে মতো কাজ করতে দেন। কিছু সময় পর গ্রামের আরো 2 জন মানুষ এই মৃত্যুর শিকার হন। এর ফলে কার্টার এবং তার টিমকে সেই অপমান ও একাকিত্বের মুখোমুখি হতে হয়েছিল, যা বাকি সংক্রমিত পরিবারগুলোর ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। একদিন তারা 3 জন যখন সেই গর্ভবতী মহিলার কুটিরের কাছে ছিলেন, তখন তার প্রসব বেদনা শুরু হয়। সেই সময় রোডস চেয়েছিলেন কার্টার তাকে সাহায্য করুক, কিন্তু কার্টারের মুখে ছিল কেবল অসহায়তা আর হতাশা। তিনি রোডসকে সতর্ক করে বলেন, এটি ভাইরাসেরই একটি কৌশল। এটি চাই তুমি আবেগগতভাবে এর কাছাকাছি চলে আসো, যাতে শেষ পর্যন্ত তুমিও এর শিকার হয়ে পড়ো। কার্টার এই সমস্ত কথা বলছিলেন কারণ তিনি জানতেন সেই মহিলা এবং তার সন্তানকে বাঁচানো অসম্ভব। কিন্তু রোডস কার্টারের কথা উপেক্ষা করে এমন এক বীরত্ব দেখান যা
ছিল মৃত্যুকে চ্যালেঞ্জ জানানোর মতো। তিনি এবং মেলিন্ডা মাস্ক পরে মহিলাটিকে প্রসব করাতে সাহায্য করার জন্য কুটিরে নিজের জীবন বাজি রেখেছিলেন। এখান থেকেই গল্পটা আরো ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। রোডস আর মেলিন্ডা কি সত্যি ওই সংক্রমিত মহিলার সন্তানকে বাঁচাতে পারবে, নাকি এই সাহসী সিদ্ধান্তই তাদের নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ন্যান্সি, পিটার এবং তার পুরো টিম কি এই রূপান্তরিত ইবোলা ভাইরাসকে থামাতে পারবে, নাকি পুরো শহর এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে? এসব জানতে হলে তোমাদের পরের পার্ট দেখতে হবে। পার্ট 2 চাইলে এখনই কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।